স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন আজ। তার আদর্শে জাগ্রত দেশের রাজনীতি উদযাপনে নানা কর্মসূচি বিএনপির। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। আপিল নিষ্পত্তিতে পক্ষপাতিত্ব হয়নি দাবি সিইসির। প্রার্থিতা ফিরে পেলেন মোট ৪২৩ জন। উদ্ধত আচরণ করায় রুমিন ফারহানাকে শোকজ। রমজান ঘনিয়ে আসলেও খেজুর ছোলা আমদানিতে নেই গতি। পণ্যের দামের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ। বাজারে তদারকি বাড়ানোর তাগিদ। Foreign soil against the odds, against the hosts, against the noise. Senegal deepen their legacy. এবং টানা দ্বিতীয়বার আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতল সেনেগাল। বিতর্কিত ফাইনালে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জয়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এবার বিস্তারিত। দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের জীবন, রাজনীতি ও আদর্শের প্রভাব দেশের রাজনীতিকে জাগ্রত রেখেছে আজও। ফরুখ বাবুর রিপোর্ট। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীতে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় তার বেড়ে ওঠা। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে শুরু করেন পেশা জীবন, যা এক সময় তাকে নিয়ে আসে ইতিহাসের মোড় ঘোরানো এক অধ্যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। ৭১-এর রাজনৈতিক নেতৃত্বহীন, অপ্রস্তুত, অসংগঠিত, দিশাহীন জাতি যখন করণীয় নিয়ে ভাবছে, ঠিক তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে তার বজ্রকণ্ঠ। ঘোষণা দিয়েই নিজেকে লুকিয়ে রাখেননি মেজর জিয়া। ঝাঁপিয়ে পড়েছিলেন অস্ত্র হাতে রণাঙ্গনে। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন সম্মুখ সমরে। সাহসিকতা ও কৌশলের জন্য অর্জন করেন বীর উত্তম খেতাব। যুদ্ধ শেষে নতুন দেশ গঠনে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন রাজনীতিকদের হাতে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হলেও মানুষের ভাগ্যাকাশে আরও গভীর অন্ধকার নেমে আসে। স্বাধীন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, মনের গহীনে পুষে রাখা অনন্তকালের স্বপ্নগুলো ফিকে হতে থাকলো। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি হারায় জনজীবন। ঠিক তখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এলো ৭ নভেম্বর। সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে তাদের পরীক্ষিত দেশপ্রেমিক পরম ভরসার স্থল। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা ভূমিকা রেখেছেন। রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। ২৪ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভায় প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব নেবে তার দল। ২৪ হত্যাকাণ্ডকে গণহত্যা বলেও অভিহিত করেন তিনি। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, ১৫০০-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি
আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ পূরণ করব। 24 শহীদ ও আহতদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা করার আশ্বাস দেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে স্বাধীনতা রক্ষার আন্দোলনকে যারা দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণ শুরু আজ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য হবে। সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর 1 নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্য গ্রহণের ধাপ শুরুর কথা রয়েছে। গত 18 ডিসেম্বর 13 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশের পাশাপাশি আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল 1। এ মামলায় 13 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন 3 জন। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। নির্বাচন কমিশনের 9 দিনে 645টি আপিল শুনানি শেষে 423 জন প্রার্থীর মনোনয়ন ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে 196 জনের প্রার্থিতা। বেশ কিছু মনোনয়ন অপেক্ষমান রেখেছে কমিশন। সিইসি জানান, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। রোববার শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল নিষ্পত্তি। শেষ দিনে 63টি আপিলের মধ্যে 23টি বৈধ আর বাতিল হয়েছে 35টি। ইলেকশন কমিশন স্যাটিসফাই হয়েছে আমার কাগজপত্র দেখার পরে এবং বৈধতা ঘোষণা করেছে। আর আমার 25 বছর আগে একটা অজানা $800 বিল ছিল, সেটা আমি জানতাম না, ওটাও তো জানা মাত্র দিয়ে দিয়েছি এবং সেটাও আমাদের অ্যাকসেপ্ট হয়েছে। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের বেশিরভাগ অপেক্ষমান আবেদনকে বৈধ ঘোষণা করেছে ইসি। এছাড়া বাতিল হওয়া বেশ কিছু প্রার্থীর আবেদনকে পুনরায় বৈধতা দেয় ইসি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির প্রার্থী শামা ওবায়দকে বৈধতা দেয় ইসি। একই ঘটনায় ফেনীর 3 আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বৈধ হয়। জনাব আব্দুল আওয়াল মিন্টু, যিনি ফেনীতে থেকে প্রার্থী, তার মনোনয়নপত্র বৈধ হয়েছেন। মিস শামা ওবায়দ, যার বিরুদ্ধে কোনো আপিল ছিল না কিন্তু কমিশন সুমোটো রেখেছিল, সেটা বৈধ হয়েছেন। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাতিল করে চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10-এ বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়। মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া, যিনি কুমিল্লা 10 আসনের একজন বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, উনি ওনার বৈদেশিক নাগরিকত্ব আমেরিকান সিটিজেনশিপ সম্পর্কে ওনার হলফনামায় কোনো তথ্য দেননি। টানা 9 দিনের শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। শেষ দিন শুনানি কক্ষে সিইসি বলেন, ভোট সুন্দরভাবে সমাপ্ত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইন অনুমোদন করায় ঋণখেলাপিদের বৈধতা দিতে হয়েছে কমিশনকে। এদিকে শেষ দিনে 2টি সহ জাতীয় পার্টির মোট 42 জন মনোনয়ন ফিরে পেয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদ সহ 3 দফা দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল। সকাল 11টা থেকে কর্মসূচি শুরু করবে ছাত্র সংগঠনটি। এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করে ছাত্রদল। সোমবার সকাল থেকে আবারও ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানান ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জানান, নির্বাচন কমিশনারদের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ছাত্রদলের দাবিগুলো যৌক্তিক মনে করে সেগুলো পূরণের আশ্বাস দিয়েছে কমিশন। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।
ম্যাজিস্ট্রেটের সঙ্গে উদ্ধত আচরণ করায় রুবিন ফরহানাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরবিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিশে আগামী বৃহস্পতিবার সকাল 11টায় রুবিন ফরহানাকে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর যথাসময়ে উপস্থিত না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এর আগে গেল শনিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুবিন ফরহানার পক্ষের এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন বিএনপির বহিষ্কৃত এ নেত্রী। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এবার আইডিএলসি জনতার ভোট। মুন্সিগঞ্জে 3টি সংসদীয় আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। এর মধ্যে মুন্সিগঞ্জ 1 ও 3 আসনে প্রকাশ্যে এসেছে বিএনপির অভ্যন্তরীণ গৃহদাহ। তাদের প্রার্থিতা বাতিলের দাবিতে রাজপথে সক্রিয় রয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। এদিকে মাঠে কাজ করে যাচ্ছে জামায়াত সহ বিভিন্ন দল। রিয়াজ সেজানের রিপোর্ট। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি বিধৌত জেলা মুন্সিগঞ্জ। অতীত ঐতিহ্যে ভরপুর এই জেলা খুব একটা সমৃদ্ধ নয়। গেল 17 বছর বড় কোনো উন্নয়ন হয়নি, যদিও পরোক্ষভাবে পদ্মা সেতু, ঢাকা মাওয়া এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। অভ্যন্তরীণ সংযোগ সড়ক এবং স্বাস্থ্য সেবার উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা দাবি এই অঞ্চলের ভোটারদের। আটকে রাখতে পারে মঙ্গল বেশি, আমরা শান্তি হমু, এটা আমার কামনা, এটা আমরা চাই। মুন্সিগঞ্জ জেলায় মোট ভোটার 14,19,614 জন। নতুন ভোটার হয়েছেন 77,880 জন। এবার তারাই হবেন গেম চেঞ্জার। সুশৃঙ্খল সরকার গঠন হোক, যাতে ন্যায়ের পথে থাকে। দেশের আলুর মোট চাহিদার বড় অংশই আসে এই জেলা থেকে, কিন্তু কৃষকদের জীবনমান উন্নয়নে কখনোই নেওয়া হয়নি কোনো উদ্যোগ। লক্ষ লক্ষ টাকা মার খেয়া ফালাইছে। যারা আমাকে সুযোগ সুবিধা দেখবো, এর পাশে আমরা। জেলার আসনগুলোতে বিএনপির প্রার্থী নিয়ে সংকট কাটেনি। বিদ্রোহী প্রার্থী থাকলেও নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে আশাবাদী ধানের শীষের প্রার্থীরা। আমি দল হিসাবে এবং প্রশাসনের যে যার দায়িত্ব থেকে জবাবদিহিতা এবং মনে করি মানুষের আস্থা এবং বিশ্বাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সুযোগ চায় জামাত ও অন্যান্য দল। নীরব কৌশল ও ধারাবাহিক গণসংযোগে অবস্থান শক্তের চেষ্টায় তারা। পর্যটন নগরী করতে গিয়ে নদীকে শাসন করা হবে এবং নদী ভাঙন থেকে আমরা আশা করি আমাদের এই এলাকাকে মুক্ত করতে পারবো। আমাদের কাজের ধরন পাল্টাইতে হবে, আমাদের মানুষ পরিবর্তন করতে হবে এবং আমাদের রাজনৈতিক দল পরিবর্তন করতে হবে। রাজনৈতিক উত্তেজনা ছাপিয়ে নির্বাচনে গুরুত্ব পাবে স্থানীয়দের চাওয়া পাওয়া, এমনটাই আশা মুন্সিগঞ্জবাসীর। রিয়াজ সেজান, দেশ টিভি, মুন্সিগঞ্জ। দেখছেন সংবাদ সকাল। মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে গেল 3 মাস ধরে নেই জলাতঙ্ক টিকা। সরবরাহ বন্ধ থাকায় বাড়তি টাকা দিয়েও টিকা না পাওয়ায় বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। টিকা সরবরাহ কবে নাগাদ শুরু হবে আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। রিপা, ধন্যবাদ। আপনি জানেন যে মেহেরপুর একটি সীমান্তবর্তী জেলা, যেখানে এই জেলাতে প্রায় 7 লক্ষ লোকের বসবাস। সেখানে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ গাংনী এবং মুজিবনগর 2টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। তো এই 3টি হাসপাতালে কিন্তু বেশ 3 মাস যাবত কিন্তু যে জলাতঙ্ক র্যাবিস ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু সংকটে পড়েছে। আমরা খোঁজ নিয়েছি মেহেরপুর থেকে যারা এই কুকুরে বা কুকুর বিড়াল বা বাদুড়ের আঁচড় বা কামড়ে যারা আক্রান্ত হচ্ছেন, তারা কিন্তু হাসপাতালে গিয়ে কিন্তু ভ্যাকসিন পাচ্ছেন না, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু যারা ফার্মেসি মালিক আছেন তারা কিন্তু উচ্চ মূল্যে কিন্তু এই ভ্যাকসিন বিক্রি করছেন। তো আমরা এই মেহেরপুর জেনারেল হাসপাতালের রেজিস্ট্রেশন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে 2025 সালের প্রথম দিকে প্রায় 10,000 র্যাবিস ভ্যাকসিন এসেছিল, যা বছর শেষ না হতেই কিন্তু নভেম্বরের মাঝামাঝিতে শেষ হয়ে গেছে।
পরবর্তীতে চাহিদা পাঠানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরে। সেই চাহিদা কয়েকবার দফায় দফায় চাহিদা পাঠিয়েও কিন্তু এই ভ্যাকসিন কিন্তু এখনো সরবরাহ হয়নি। ফলে যারা এই কুকুর, বিড়াল বা বাদুড় বা বিভিন্ন জলাতঙ্ক রোগের আক্রান্তর যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকিতে কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু এই ভ্যাকসিন নেওয়া উচিত এবং নির্দিষ্ট একটি তাপমাত্রা কিন্তু ভ্যাকসিন সংরক্ষণ করা উচিত। তো স্বাস্থ্য বিভাগ দফায় দফায় চিঠি প্রেরণ করে কিন্তু এ পর্যন্ত কিন্তু ভ্যাকসিনের সরবরাহ পায়নি এবং বিভিন্ন পাশের জেলাতে কিন্তু ভ্যাকসিন না পেয়ে বিভিন্ন দুর্ভোগে পড়েছে এই মেহেরপুর জেলার মানুষ। তো আমার কাছে ভ্যাকসিন সংকট নিয়ে মেহেরপুর জেলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। রিপা। ধন্যবাদ আক্তারুজ্জামান আপনাকে। দর্শক, মেহেরপুর সরকারি হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। ঘনিয়ে এসেছে রমজান, এরই মধ্যে এলসি খোলার হার বাড়ানোর আশ্বাস থাকলেও খেজুর ও ছোলার মতো পণ্যের বাস্তব প্রতিফলন দেখা যায়নি বাজারগুলোতে। ফলে রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজার দর নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি, মজুত, সরবরাহ ও পাইকারি বাজার কঠোরভাবে তদারকি করলে নিয়ন্ত্রণে থাকবে নিত্যপণ্যের দাম। ফাহিম ইউসুফের রিপোর্ট। এবার রমজান শুরুর সম্ভাব্য তারিখ আগামী 19 ফেব্রুয়ারি। সময় ঘনিয়ে আসলেও রমজানে চাহিদার শীর্ষে থাকা খেজুর, চিনি ও ছোলার মতো পণ্যের আমদানি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। চলতি মাসে এলসি খোলার হার বাড়ায় সরবরাহ সংকট কেটে যাবে বলে আশা ব্যবসায়ীদের। তবে বাস্তব বাজারে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। বিশেষ করে সৌদি ও তিউনিসিয়ান খেজুরের আমদানি কম থাকায় খুচরা বাজারে দাম উঠানামা করছে। ভোজ্য তেল ও চিনি আংশিক আমদানি হলেও ছোলা ও খেজুরে রয়েছে ঘাটতি। ফলে রমজান কেন্দ্রিক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহের চাপও বাড়ছে। কারওয়ান বাজারের ব্যবসায়ী জাকির হোসেন তার মতে, রমজানে বাজার দর নিয়ন্ত্রণে রাখা নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সামনে যে সরকার গঠন করবে, প্রথম চ্যালেঞ্জ হবে এই জনগণকে যে বিদ্যুৎ, গ্যাস, পানি বিভিন্ন রকম সমস্যাগুলি সমাধান করা। যদি মালটা ঠিক মতন আসে, যেমন পেঁয়াজ, আদা, রসুন এগুলো ডেলিভারি হয়, তাহলে কোনো দাম বাড়ার কোনো আশঙ্কা নাই। গেল কয়েক মাস নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও ভোক্তারা বলছেন অতীত অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। রমজান আসলেই রমজান আগে সবকিছু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয়ে যায়, সিন্ডিকেটের কারণে বাজারে বিশেষ করে ছোলা আর যে রমজানের যে খাবারগুলি আছে এগুলির দাম অটোমেটিকলি অনেক বেড়ে যায়। মধ্যবিত্ত লোকের জন্য একটু কষ্টকর হয়ে যায়। রমজানে তো সব সময় আমরা একটু চাই যে কমের মধ্যে নিতে, যাতে সাধ্যের মধ্যে সবাই কিনতে পারে। আমদানিতে শুল্ক ছাড়, বাজার মনিটরিং ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতে কাজ করছেন সংশ্লিষ্টরা। এই ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সার্ভিলেন্সকে বাড়াতে পারে এবং রসিদ যাচাই করে দেখতে পারে যে খুচরা পর্যায়ে কত বিক্রি হচ্ছে আর আসলে পাইকারি পর্যায়ে কত বিক্রি হচ্ছে। দ্রব্য মূল্যের তালিকা ঝুলিয়ে রাখতে হবে। বাজার বিশ্লেষকদের মতে, আমদানি নির্ভর পণ্যের আমদানি সময় মতো নিশ্চিত করা না গেলে রমজান জুড়েই বাড়তি দামের চাপ সামলাতে হবে সাধারণ মানুষকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর দেশের একমাত্র কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় কেন্দ্রটির 3টি ইউনিটই অচল হয়ে পড়ে। এর আগে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি 2024 সালের 1 নভেম্বর থেকে এবং 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি 2020 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম ইউনিটটি গেল 14 জানুয়ারি চালু হলেও 4 দিনের মাথায় আবার তা বন্ধ হয়ে যায়। নাগাদ উৎপাদন শুরু হবে তা নিশ্চিত নয়। দেখছেন সংবাদ সকাল।